আজকে আমরা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। এর আগের দিন আমরা পার্সেন্টেজ শেষ করেছি, অনুপাত এবং সমানুপাত। ওকে, তো অনুপাত এবং সমানুপাতে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে অনুপাত বলতে কি বোঝায় বা রেশিও বলতে কি বোঝায়। ঠিক আছে, রেশিওর সঙ্গে ডিভিশন বা ভাগের কি পার্থক্য, এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি, বেসিক কনসেপ্টটা। দেখো, ধরো আমি বললাম যে আমার হাইট হচ্ছে 165 সেন্টিমিটার, আর আরেকজনের হাইট হচ্ছে ধরো 175 সেন্টিমিটার। তাহলে আমাদের হাইটের রেশিও হচ্ছে 165:175। এই দুটোকে কম্পেয়ার করা, এবার 5 দিয়ে কাটাকুটি করে ছোট করে নিতে পারি। তাহলে এটাকে কত হয়, 5×3 = 15, 33:35। ঠিক আছে, এটা আমরা কাটাকুটি করে যে ছোট ফর্মে সাজালাম সেটাকেই বলা হচ্ছে রেশিও। ঠিক আছে, এবারে এই রেশিওতে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। দেখো, রেশিও সবসময় সেম কোয়ান্টিটির মধ্যে হয়, ডিভিশন কিন্তু ডিফারেন্ট কোয়ান্টিটির মধ্যে হতে পারে। যেমন আমার হাইটের সঙ্গে তোমার হাইটের রেশিও হবে, কিন্তু আমার হাইটের সঙ্গে তোমার ওয়েটের রেশিও কখনো হতে পারে না। ঠিক আছে, কিন্তু ডিভিশন দেখো দুটো ডিফারেন্ট কোয়ান্টিটির মধ্যে হয়। যেমন আমরা বলতে পারি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দেখো, ডিস্টেন্সের ইউনিট কি? ডিস্টেন্সের ইউনিট হচ্ছে কিলোমিটার, আর টাইমের ধরে ইউনিট হচ্ছে আওয়ার। তাহলে স্পিডের ইউনিট হয় কিলোমিটার পার আওয়ার। দেখো, প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটি, কিন্তু রেশিও সবসময় সেম কোয়ান্টিটির মধ্যে হবে। 1 নাম্বার পয়েন্ট, যেহেতু সেম কোয়ান্টিটির মধ্যে হয় তাই রেশিওর কোনো ইউনিট থাকে না, ইউনিটলেস। ওকে, এক সেকেন্ড, কেউ একটা জয়েন করছে। যেহেতু সেম কোয়ান্টিটির মধ্যে হয় তাই রেশিও হচ্ছে ইউনিটলেস, কোনো ইউনিট নেই রেশিও। এবার রেশিওর সঙ্গে ডিভিশনের এটাই একটা পার্থক্য। আর একটা পার্থক্য আছে যে রেশিওকে, যেমন ধরো আমি এটা লিখলাম 165:175, এটাকে আমি লিখতে পারি 33/35, এইরকম ডিভিশন আকারে, ফ্র্যাকশন আকারে লিখতে পারি। কিন্তু যখনই আমি একটার বেশি জিনিসকে মানে দুটোর বেশি জিনিসকে কম্পেয়ার করব, ধরো তিনজনের হাইটের আমি কম্পেয়ার করছি, 165:175:170, এটাকে আমি ডিভিশন আকারে লিখতে পারবো না। দুটো থাকলে তো আমি এরকম ফ্র্যাকশন আকারে লিখতে পারি, কিন্তু তার বেশি হয়ে গেলে এটাকে আর এই ডিভিশন বা ফ্র্যাকশন আকারে আর লিখতে পারছি না। ঠিক আছে, তাই এইটাই হচ্ছে রেশিও এবং ডিভিশনের একটা কিছু সিমিলারিটি আছে আর কিছু অমিলও আছে, ডিসিমিলারিটি আছে। ওকে, তাহলে এটা একটা বেসিক ব্যাপার। এবারে রেশিওর কয়েকটা জিনিস আমাদের ডেফিনেশন জানতে হবে এবং এর কয়েকটা অ্যাপ্লিকেশন জানতে হবে। ডেফিনেশন কি? দেখো, ডেফিনেশন হচ্ছে 1 নম্বরের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। ধরো একটা রেশিও আছে A:B, তোমাকে পরীক্ষায় জাস্ট বলবে এদের ডুপ্লিকেট রেশিওটা কত। অনেকবার পরীক্ষায় এসছেও, জাস্ট A² = B² হয়ে যাবে অ্যান্সার। ওকে, 2 নাম্বার, যদি বলে সাব ডুপ্লিকেট, A:B একটা রেশিও আছে, এদের সাব ডুপ্লিকেট রেশিও হবে √A:√B। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে A:B যদি একটা রেশিও হয়, এদের ট্রিপ্লিকেট হবে A⁴:B⁴, আর সাব ট্রিপ্লিকেট 4 নাম্বার, সাব ট্রিপ্লিকেট হবে √A:3/√B। এটা জাস্ট জেনে রাখো, এটা থেকে ডিরেক্ট অঙ্ক অনেক সময় আসে। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। 5 নাম্বার, কম্পাউন্ড রেশিও। ধরো আমি বললাম তিনখানা রেশিও আছে, A:B, C:D আর X:Y। এদের কম্পাউন্ড রেশিও তোমাকে বের করতে দেবে। কি করবে? প্রত্যেকটার প্রথমগুলো টার্মকে গুণ করে দেবে। A:C/X=B/D/Y। এইটাই হয়ে গেল আমাদের কি, কম্পাউন্ড রেশিও। ঠিক আছে, দেখো, ক্লিয়ার? এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনভার্স রেশিও। ঠিক আছে, ইনভার্স রেশিও কি? A:B এর ইনভার্স রেশিও হবে 1/A:1/B। তাহলে এদের কি করতে হবে? দেখো, রেশিওকে আমরা সবসময় ইন্টিজার ফর্মে লিখি। ইন্টিজার মানে মানে
1 2 3 এরকম আকারে লিখি, কখনো আমরা পয়েন্ট আকারে লিখি না, মানে কখনো এরকম দেখবে না যে 1.5:1.2 এরকম আকারে লেখা হচ্ছে। রেশিওকে সবসময় সিম্পলিয়েস্ট ফর্মে লিখতে হয়, বা এরকম দেখবে না কখনো লেখা হচ্ছে 1/2:1/5, সবসময় দেখবে এরকম লেখা হয় 3:2, 10:9 এইভাবে লেখা হয়। কিন্তু এইগুলো কিন্তু যদি এই ফর্মে থাকে, এটাকে আমাকে এই ফর্মে কনভার্ট করতে হবে। তাই যদি আমার এরকম দেখতে পাচ্ছ যে 1/a:1/b আছে, তাহলে কি করতে হবে, এ আর বি এর এলসিএম কত, এবি, তাহলে এবি দিয়ে গুণ করতে হবে দুটোকে, তাহলে কত হয়ে যাবে, b:a। এই এ আর এ কেটে গেল, এই বি আর বি কেটে গেল, b:a। ঠিক আছে, তো মনে রাখবে রেশিওকে সবসময় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ বা দশমিক লেখা যায় না, সবসময় পূর্ণ সংখ্যা আকারে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, আর একটা যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে রেশিও দুটো টার্মের সঙ্গে একই সংখ্যা গুণ বা ভাগ করলে রেশিওর কোনো চেঞ্জ হয় না। যেমন 3:2, ধরো আমি দুটোর সঙ্গে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে, 15:10। দেখো কোনো চেঞ্জ হবে না, কারণ 15:10কে আবার 5 দিয়ে কাটাকুটি করলে 3:2 ফিরে আসে। তাই রেশিওর যে দুটো টার্ম আছে, ফার্স্ট আর সেকেন্ড, এর সাথে যদি আমরা সেম সংখ্যা গুণ করি বা ভাগ করি, কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের সময় নো চেঞ্জ। কিন্তু দুটোর সাথে যদি আমরা কোনো একটা সেম সংখ্যা অ্যাডিশন বা সাবট্রাকশন করি, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু রেশিওটা সেম থাকে না। যদি আমি বলি এটা 3:2 আছে, দুটো থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হবে, দুটো থেকে 1 বিয়োগ করে দিলাম, 2:1 হয়ে যাবে। এই দুটো রেশিও কিন্তু সমান নয়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে রেশিওটা, তাই এই জিনিসটা কিন্তু করা যায় না। ঠিক আছে, কিন্তু আমরা দুটোর সাথে একই সংখ্যা গুণ বা ভাগ করতে পারি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আর অ্যালাউ, কিন্তু সাম বা সাবট্রাক্ট এই দুটো কিন্তু করা যায় না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে আমাদের রেশিওর একদম বেসিক ব্যাপার। আর রেশিওর ইউজের ক্ষেত্রে দুই একটা জিনিস বলি, যেটা একদম আমাদের বারবার ব্যবহার করব। সেটা হচ্ছে যে ধরো আমি বললাম দুজনের রেশিও হচ্ছে 3:2, ধরো বয়সের রেশিওই বলছি, দুটো লোকের বয়সের রেশিও হচ্ছে 3:2। এবার দুজনের টোটাল বয়স হচ্ছে 50, তাহলে এক একজনের কত বয়স হবে, তাহলে একজনের বয়স হবে 50 × 3/3 + 2, টোটালটাকে রাখবো নিচে আর উপরে রাখবো প্রথম জনটাকে, আর দ্বিতীয় জনটা হবে 50 × 2/5। তাহলে যদি রেশিও দেওয়া থাকে আর যদি টোটালটা দেওয়া থাকে, টোটাল বয়স 50, তাহলে আমি ইন্ডিভিজুয়াল বয়সগুলো বের করতে পারবো। তাহলে একজনের বয়স হবে কত, 30, আর একজনের হচ্ছে 20। তাহলে এইটা আমরা বের করতে পারবো যদি রেশিও দেওয়া থাকে এবং টোটালটা দেওয়া থাকে, এটা হচ্ছে টোটাল, তাহলে ইন্ডিভিজুয়াল গুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, আর উল্টোটা তো করতেই পারবো, 30 আর 20 দেওয়া থাকলে তাদের রেশিও তো করলে আরামসে 3:2, ওটা তো আমরা পারবো আরামসে। ওকে, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রপোর্শন বা সমানুপাতিক। রেশিও বললাম, এবার একটু প্রপোর্শন বলি। প্রপোর্শন জিনিসটা কি, প্রপোর্শন সমানুপাত, এর বাংলা টার্মটা শুনলেই কিন্তু এর মানেটা আমরা বুঝতে পারি। ধরো দুটো রেশিও আছে 1:2, আর একটা রেশিও আছে 2:4। দেখো এই দুটো রেশিও কিন্তু সমান, তার কারণ কি, 2:4 2 দিয়ে কাটাকুটি করলে এটাও তো 1:2 আসে। ঠিক আছে, এক সেকেন্ড কেউ জয়েন করছি। দেখো, তার মানে আমরা বলতে পারি এই দুটো রেশিও সমান, তাহলে এরা সমানুপাতিক। এবার সমানুপাতিকের চিহ্ন হচ্ছে এইটা, চারটে রেশিওতে, যেমন এটাকে বলা হয় ইস টু, পড়ার সময় বলে ইস টু, আর এটাকে বলে অ্যাস টু, আমরা বলি 1:2। ঠিক আছে, আর এটাকে বলা হয় অ্যাস টু। ঠিক আছে, তাহলে এইভাবে লেখা হয় প্রপোর্শন। তাহলে যদি আমি বলি যে চারখানা টার্ম আছে এ বি সি ডি, তারা প্রপোর্শনে আছে, তার মানে আমি বলবো A:B, অ্যাস টু, C:D। ঠিক আছে, এটাকে আমরা অঙ্ক করার সময় এরকম লিখবো, A:B মানে A/B, আর প্রপোর্শন মানে সমান C/D। তাহলে আমরা বলতে পারি AD = BC। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। ঠিক আছে, এই চারটে আমাদের জানতে হবে। এবারে এদেরকে বেস করেও কয়েকটা জিনিস আমাদের দেয়, সেটা হচ্ছে যে যদি তোমাকে তিনটে টার্ম বলে দিল ABC, বলবে ফোর্থ প্রপোর্শন বের করতে, ফোর্থ প্রপোর্শন বা বাংলায় বলে চতুর্থ সমানুপাতিকটাকে বের করো। তাহলে আমরা কি করব, আমরা করব A/B = C/X।
এটা হচ্ছে এ, এক্সটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন, এক্স এর ভ্যালু বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু বিসি বাই এ। আবার অনেক সময় আমাদের বলে দুটো টার্ম দিয়ে দেয়, এ আর বি দিয়ে দিল দুটো টার্ম, দিয়ে বলবে যে থার্ড প্রপোর্শন বের করো, থার্ড প্রপোর্শন মানে তৃতীয় সমানুপাতিক। এটা মানে করতে গেলে আমাকে করতে হবে এ বাই বি ইকুয়াল টু বি বাই এক্স। থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে এই বিটা হয় রিপিট, মনে রাখবে। তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়ালো, বি স্কোয়ার বাই এ। আর আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতিক, মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতিক। কিরকম বলবে এ আর বি এর মিন প্রপোর্শন বের করো, এখানে কিন্তু এক্সটা মাঝখানে বসে, এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি, এই মাঝের টার্মটা হয় মধ্য সমানুপাতিক। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি, তাহলে এক্স এর ভ্যালু কি, রুট ওভার অফ এ বি। তাহলে দুটো সংখ্যা দেওয়া থাকলে তাদের গুণ করে রুট করে দিলেই তাদের আমরা মধ্য সমানুপাতিক পেয়ে যাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের একদম বেসিক ব্যাপারটা বললাম। এবার বাকি জিনিসগুলো অঙ্ক করতে করতে বোঝাবো। এই জায়গায় কারোর কোনো ডাউট আছে কিনা একটু বলো, এই কনসেপ্টে কারোর কোনো ডাউট আছে, একটু বলো সবাই। দেবাশিস বোঝা গেছে? আচ্ছা, আর কে কে আছে? প্রিয়া বোঝা গেছে? আচ্ছা, আর কে আছে? সমীরণ আছে মনে হয়, সমীরণ। আর সবাই ক্লিয়ার তো? অসুবিধা হলে আমাকে বলো পরে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। চলো এবার অঙ্ক করাই কিছু। দেখো, এবারে আমরা চলে যাব অঙ্ক। বলেছে হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 15:12। তাহলে এই জিনিসটাই বললাম, এদের ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে 15 স্কোয়ার ইস টু 12 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225 ইস টু 12 স্কোয়ার মানে 144। হ্যাঁ, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো এত সহজ অঙ্ক এসছে 2021 সালে। তো জাস্ট ডেফিনেশন গুলো তোমরা যদি ঠিকঠাক জানো, তাহলে ফর্মুলা, ডেফিনেশন, থিওরেম, তাহলে কিন্তু অনেক অঙ্ক করা যায়। ওকে, চলো নেক্সট। বলেছে হোয়াট ইজ সাব ডুপ্লিকেট রেশিও অফ 225 ইস টু 144। ঠিক আছে, তাহলে সাব ডুপ্লিকেট মানে এর উল্টোটা, রুট ওভার অফ। হ্যাঁ বলো না, আমি বলি, ঠিক আছে, আমি যখন যেটা বলতে বলবো সেটা, নাহলে সাউন্ডটা অনেক সময় ঠিক করে আসে না। এবার রুট করে দিলাম, তাহলে এবার রুট করে দিলে হয়ে যাবে 15:12। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ডুপ্লিকেট এবং সাব ডুপ্লিকেট। ঠিক আছে, পরীক্ষায় তোমাদেরকে এবারে ট্রিপ্লিকেট আসতে পারে, তোমাদেরকে আমি ট্রিপ্লিকেটটাও বলে দিয়েছি। ঠিক আছে, যদি বলে ট্রিপ্লিকেট তাহলে কিউব করে দেবে, এটা স্কোয়ার করছিলাম কিউব করবে, আর সাব ট্রিপ্লিকেট বললে কিউব রুট করবে। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। নেক্সট, নেক্সট বলেছে দ্য কম্পাউন্ডস রেশিও অফ 1:2, 3:10 অ্যান্ড 10:21। তাহলে কম্পাউন্ড রেশিও করতে হবে। কম্পাউন্ড রেশিও মানে কি, সব প্রথমগুলো গুণ, 1:3 ইন্টু 10 ইস্টু 2 ইন্টু 10 ইস্টু 21। ওকে, তাহলে 10 আর 10 কেটে গেল, তাহলে এদিকে 3 দিয়ে কাটলাম, এটা 7, তাহলে 1:40। তাহলে এই হয়ে গেল আমাদের কম্পাউন্ড রেশিও। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। বলেছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ এত। ঠিক আছে, সেম অঙ্ক। তাহলে কি করব, 45 ইন্টু প্রথমটা, তারপরে আছে তোমার 3 ইন্টু 51 ইস টু 75 ইন্টু 5। ও আরেকটা আছে 256, সরি দেখিনি, 256, 75 ইন্টু 5 ইন্টু 68 ইন্টু 81। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। চলো কাটাকুটিটা একটু করে দিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 51 আছে, তার মানে 17 3-এ, আর এটা হচ্ছে 17 4-এ। আচ্ছা, এদিকে হচ্ছে তোমার 45 আছে, তাহলে তোমার হচ্ছে 9 দিয়ে কাটলে 5, আর এদিকে 81 আছে 9, 5 আর 5 কেটে গেল। ঠিক আছে, এদিকে আছে
3 আর 3 হচ্ছে 9 কাটলাম, ঠিক আছে। এদিকে 4 দিয়ে কাটলাম 256 কে, 4 6 24 16 64, 64:75, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, গুণগুলো কেউ করবে না, নর্মালি যেরকম গুণ গুণ করে রেখে দেবে, দিয়ে তারপরে কাটাকুটি করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চল নেক্সট। বলেছে দ্য রেশিও 1:5 ক্যান বি এক্সপ্রেসড ইন ডেসিমেল। তাহলে রেশিওটাকে ডেসিমেল করতে হবে। তাহলে 1:5 মানে কি 1/5 ফ্র্যাকশন, এর 1/5 মানে কি 0.2, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে রেশিও মানেই ডেফিনেশনটা যদি কেউ জানে, এটা মানে এটা, এটা থেকে এটা, আর কিছু না। রেশিও টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু ডেসিমেল। চল নেক্সট। বলেছে এক্সপ্রেস দ্য রেশিও অফ 6 hours is to 3 days ইন সিম্পলিয়েস্ট ফর্ম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যে রেশিও করতে গেলে কোয়ান্টিটি তো সেম হতেই হবে এবং ইউনিট গুলোও সেম হতে হবে। ঠিক আছে, মানে ধরো আমি এখানে দুটোই টাইম আছে, ঠিক আছে, আওয়ারটাও টাইমের আমার ইউনিট, আর ডেটাও হচ্ছে আমার টাইমের ইউনিট, কিন্তু তোমার আওয়ার এবং ডে দুটোকে সেম নেই, দুটোকে একই তোমার ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 6 আওয়ার যেরকম আছে রেখে দিলাম, আর ডেটাকে আমি তাহলে কি করে নিই, আওয়ার করে নিই 3। এবার 1 ডে মানে হচ্ছে কত, 1 ডে মানে হচ্ছে 24 আওয়ার। ঠিক আছে, তাহলে দুটোই জায়গায় আওয়ারে হয়ে গেল। এবার আমি রেশিও করতে পারি, তাহলে 6 দিয়ে কেটে দিলাম এটাকে 4, তাহলে 1/12 বা 1:12 হয়ে গেল আমার রেশিওটা। অপশন সি। তাহলে সবসময় একটু খেয়াল রাখবে যে রেশিও করতে গেলে কোয়ান্টিটিটাও যেমন সেম হতে হবে, ইউনিটটাও সেম হতে হবে। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট বলেছে 7 নাম্বার, x:y বলেছে 3:4, দেন 7x - 4y 3x + 2y কত? আচ্ছা, এখানে x:y মানে x এর ভ্যালুটা হচ্ছে 3 বলতে পারি, আর y এর ভ্যালুটা 4 বলতে পারি এখানে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3k আর 4k হয়, সেই k গুলো কাটাকুটি হয়ে যাবে, দরকার নেই বসানো। তাহলে 7x মানে কত, 7 × 3 - 4y, তাহলে 4 × 4 = 3x, তাহলে 3 × 3 + 2y 2 × 4, তাহলে 21 - 16 মানে 5 এদিকে হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 8, তাহলে 17, তাহলে হয়ে গেল 5:17 আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? চল নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা একদম আগেরটার মতোই, এইটা তোমরা করো, দেখি কে করতে পারে। হয়েছে কাউরির? বলে বলবে।
এরটা বলছো, হ্যাঁ বি এরটা হবে। বাহ, খুব সুন্দর। চলো আমি করে দিই এবারে। করে ফেলেছে মানে এনাফ টাইম আমি দিয়ে দিয়েছি। দেখো 3a প্লাস 2b বাই 3a মাইনাস 2b। ঠিক আছে, এবারে a মানে হচ্ছে √7 আর b মানে হচ্ছে √3। তাহলে 3√7 প্লাস 2√3 বাই 3√7 মাইনাস 2√3। ওকে, এবারে এটাকে রেশনালাইজেশন করতে হবে। তাহলে আমি কি করব, উপর নিচে 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, হুম, ও সরি √2 কেন লিখলাম এটা, সরি √7। হুম, 3√7 প্লাস 2√3 এটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে দেখি। তাহলে এইটা আসবে 3√7 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3√7 এর হোল স্কোয়ার মানে কত, √7 এর স্কোয়ার মানে 7 আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 63। এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আশা করি সবাই জানো, অ্যালজেব্রা বেসিক ব্যাপার। ওকে, তাহলে এবারে এটা 63 মাইনাস 2√3 হোল স্কোয়ার। 2√3 হোল স্কোয়ার করলে কত হবে, 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 63 মাইনাস 12। ওকে, আর উপরটা দেখো হচ্ছে 3√7 প্লাস 2√3 হোল স্কোয়ার, তাই তো, এটা দুবার আছে, তাহলে এটার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 3√7 মানে হচ্ছে 63 প্লাস 12, ঠিক আছে, প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 √21। ঠিক আছে, দেখো এই অবধি সবাই আশা করি করতে পেরেছিলে। তাহলে 75 প্লাস 12 √21 বাই এটা হচ্ছে কত 1, আর এদিকে হচ্ছে তোমার 51, তাই তো। দেখো হয়েছে এই অবধি, ক্লিয়ার। এবারে দেখো এখান থেকে 3 কমন নিয়ে উপর নিচে কাটা যাবে। তাহলে 3 কমন নিয়ে যদি উপর নিচে কেটে দিই, 25 প্লাস 4√21 বাই 17 হয়েছে। এইবারে দেখো অপশনগুলোর দিকে তাকাবো, অপশনগুলো একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমি অপশনগুলোকে রেশনালাইজেশন করবো, যেমন এটাকে করে কোনো লাভ নেই কারণ দুটোই মাইনাস আছে। এইটাকে এর থেকে আমি শুরু করব, উপর নিচে দেখো √21 মাইনাস 2 আছে এখানে, প্লাস 2 দিয়ে গুণ করে দিই উপর নিচে, তাহলে দেখবো কত আসছে। দেখো নিচটা কত হয়ে যাবে, নিচটা হচ্ছে √21 এর স্কোয়ার মানে কত 21 মাইনাস 4 মানে 17, আর উপরটা দেখি কত আসছে, √21 এর স্কোয়ার মানে 21 প্লাস 4 প্লাস 4√21, দেখো চলে এসছে 25 প্লাস 4√21 বাই 17। তাহলে অপশন বিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো স্টেপগুলো সবাই দেখবে, কোনো স্টেপে যদি কারোর ডাউট হয় আমাকে একটু বলবে। দেখো সবাই বোঝা গেল, শুভদীপ হলো না কেন অঙ্কটা, করেছিলে? বাহ, আচ্ছা, আর বাকিরা সবাই হয়েছে? দেবাশিস ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো, বলেছে নাম্বার 9, out of the ratio 15:23, 17:25, 7:15, 21:29, the smallest one, ঠিক আছে, কোনটা সব থেকে ছোট আমাকে সেটা বের করতে হবে। ওকে, এখানে একটা মজার জিনিস দেখো, কোনো কিছু র্যান্ডম শুরু করার আগে একটু অঙ্কটার দিকে ভালোভাবে তাকাবে, দেখবে এর মধ্যে কিন্তু আমার অনেক সময় উত্তর লুকিয়ে থাকে। দেখো এখানে প্রত্যেকটার ফার্স্ট টার্ম আর এই লাস্ট টার্মের মধ্যে ডিফারেন্সটা কত, দেখো 8, এর ডিফারেন্স কত 8, দেখো 7 আর 15 এর মধ্যে ডিফারেন্স 8, এটার ডিফারেন্স 8। তাহলে ডিফারেন্স গুলো কি আছে, প্রত্যেকটারই সেম আছে, ডিনোমিনেটর আর নিউমারেটর, ঠিক আছে, প্রত্যেকটা ডিফারেন্স সেম আছে।
যদি ডিফারেন্স সেম থাকে তাহলে যেটা ছোট সেটাই হচ্ছে আমার ছোট হবে, আর যেটা বড় সেটা বড়। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সার কোনটা? অপশন ডি, 7:15, এটাই হচ্ছে স্মলেস্ট। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, বলো। হ্যাঁ, ভগ্নাংশ হোক আর রেশিও হোক একই ব্যাপার তো। আমি বলছি বলছি ধরো এরকম একটা থাকলো যে ডিফারেন্সটা যদি সেম না থাকে, ধরো এগুলোকে ভগ্নাংশ করে দিলে পার্থক্য কিছু নেই, কিন্তু ডিফারেন্সটা যদি সেম না থাকে তাহলে একটু চাপ। ধরো এরকম আছে যে 2/7 আর 3 বাই হচ্ছে ধরো 11, এরকম আছে, একটা র্যান্ডম দিয়েছে। এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে 5, আর এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে তোমার 8। তাহলে ডিফারেন্সটা সেম নেই, তাহলে তো আর এই রুলটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে আমাকে কি করতে হবে? এটার জন্য একটা মেথড আছে। এটার জন্য আমরা কি করব? কোনাকুনি গুণ করব। এই 11-র সঙ্গে এই কোনাকুনি 2-কে গুণ করব, মাথায় লিখলাম 22। আর এই 7-এর সঙ্গে 3-কে গুণ করলাম, মাথায় লিখলাম 21। এবার দেখো 22টা 21-এর থেকে বড়, তার মানে 2-এর 7টা হচ্ছে আমার বড়। ঠিক আছে, 2-এর 7টা হচ্ছে কি আমার লার্জেস্ট, আর এই 3-এর 11টা ছোট, তাহলে এটা হচ্ছে স্মলেস্ট। এইটা কিন্তু সমস্ত ধরনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে। আর এই ডিফারেন্সটা সেম থাকলে তবেই কিন্তু বলতে পারি যেটা ছোট দেখতে লাগছে সেটা ছোট, আর ডিফারেন্সটা সেম না থাকলে কিন্তু এই ইন্টারপ্রিটেট করা যায় না। এবার বলো সবাই ক্লিয়ার কিনা? এই টাইপের অঙ্কটাই এসেছিল তো, তুমি ওই ক্যালকাটা হাইকোর্টের বলছো তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি কোশ্চেন দেখেছি। আচ্ছা, সবাই ক্লিয়ার? দুইয়ের দুইয়ের যদি বেশি থাকে তাহলে আমাকে আরেকবার কম্পেয়ার করে করে দেখতে হয়। ধরো আমাকে ছোটটা বের করতে বলেছে তাই তো, তাহলে আমি কি করব? যেটা বড় বেরোলো সেটাকে ক্যান্সেল আউট করে দিলাম। ধরো আরেকটা টার্ম আছে এর সঙ্গে, এটা ধরে নাও আহ, আহ, ধরো 5 বাই হচ্ছে ধরো 8, এরকম কিছু আছে। তাহলে যেটা আমার কি হচ্ছে বড় হচ্ছে সেটাকে ক্যান্সেল আউট করো, তোমাকে স্মলেস্ট বলেছে। আমি এবারে এইটার সাথে আর এইটাকে কম্পেয়ার করব। ঠিক আছে, 3-এর 11-র সঙ্গে 5-এর 8, তাহলে 8×3=24, আর এদিকে হচ্ছে 55, তাহলে এটা বড় হয়ে গেল, এটাও ক্যান্সেল আউট, তার মানে এইটাই স্মলেস্ট। ঠিক আছে, 2-এর বেশি যদি থাকে তাহলে যদি বলে স্মলেস্ট বের করতে, প্রথমে দুটো দুটো করে নেব, যে দুটোর মধ্যে যেটা বড় হয়ে গেল সেটাকে ক্যান্সেল আউট, ছোটটাকে নিয়ে আমি বাকিগুলোর সাথে কম্পেয়ার করাবো। ঠিক আছে, আর যদি বলে গ্রেটেস্ট, তাহলে যেটা ছোট হয়ে যাবে সেটাকে আমি বাদ দিয়ে দেবো, ক্যান্সেল আউট করবো, যেটা বড় বেরোচ্ছে সেটাকে নিয়ে বাকিগুলোকে কম্পেয়ার করাবো। দেখো সবারই কনসেপ্ট ক্লিয়ার, এই টাইপের অঙ্ক আর কোনোদিন আশা করি প্রবলেম হবে না। ওকে, চলো নেক্সট। দেখো, ফাইন্ড দ্য লার্জেস্ট রেশিও অ্যামং দ্য ফলোইং। ঠিক আছে, এটা তোমরা বলে ফেলো। না। না 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 না, সি হবে। আরে কমন সেন্স ইউজ করো, দেখো সবসময় যে আমাকে অঙ্কের মধ্যে করে দেখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। দেখো একটু কমন সেন্স লাগালে অঙ্কগুলো করা যায়। একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস দেখো, এখানে 5/18 আছে, তার মানে এখানে 5টা 18-র, দেখো 3 ভাগে 1/3-এর থেকেও ছোট। এটা যদি 15 হতো 1/3 হতো, তাহলে 5-18টা কি 1/3-এর থেকেও ছোট। আমি কি বললাম বুঝতে পারলে? এইটা 5/15 মানে কত? 1/3 তো। তার মানে এই 5/18টা 1/3-এর থেকেও ছোট। ঠিক আছে, এইটা দেখো 5 5/28। ঠিক আছে,
এইটা দেখো কি হচ্ছে, তোমার প্রায় 50%-এর কাছাকাছি। ঠিক আছে, এটা 50%-এর কাছাকাছি। এটা যদি 30 হতো বা 15টা যদি 14 হতো, আমি বলতে পারতাম এটা 1/2। ঠিক আছে, 15টা যদি 14 হতো, এটা 1/2। 1/2 এর থেকে সামান্য বড় এইটা। 15/28টা 14/28-এর থেকে তো বড়। এইটা 1/2-এর থেকে বড়, তাই তো? তার মানে 15/28টা। ঠিক আছে, আমি শুধু দেখে করছি, আমি কিচ্ছু না, এগুলো তোমাদের অভ্যাস হয়ে যাবে পরে। তাহলে 1/3 নিশ্চয়ই ছোট, এটাকে বাদ, প্রথমেই বাদ। 1/3 আর 1/2-এর মধ্যে কে ছোট? 1/3 ছোট তো। 1/3 মানে 3/1 ভাগ, আর 1/2 মানে 2/1 ভাগ। এটা কনসেপ্ট ক্লিয়ার আছে তো সবারই? একটা বিস্কুটকে ধরো আমি 3/1 ভাগ তোমাকে দিচ্ছি, তুমি কম বিস্কুট পাবে। আর যদি 2 ভাগ করে 1 ভাগ দিই তাহলে বেশি পাবে। তার মানে 1/2 তো বড়, তার মানে এটা প্রথমেই বাদ। ঠিক আছে, এটা দেখো 1/2-এর কাছাকাছি। আর এই যে 13/21, এটা অনেকটাই ডিফারেন্স আছে। তুমি দেখো এখানে আর এই 27/19, এই দুটোর মধ্যে আমাকে কম্পেয়ার করলেই হবে। দেখো এখানে যদি তোমার 21-এর অর্ধেক কত, 10.5, তাই তো? তার মানে তার থেকে অনেকটাই বড়। আর এখানে 27-এর অর্ধেক কত, 27-এর অর্ধেক হচ্ছে 13.5, তার থেকে অনেকটাই বড়। তার মানে এটাও ছোট, এই দুটো ক্যান্সেল। আমাকে শুধুমাত্র এই দুটোর মধ্যে কম্পেয়ার করলেই হয়ে যাবে কে বড় কে ছোট। ঠিক আছে, আর বাকিগুলো দেখার দরকারই নেই। বুঝতে পারলে? এটা কোনাকুনি গুণ করে দাও। তাহলে 13 আর 27 গুণ করবো, আর 21 আর 19 গুণ করবো, যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার বড়। এবার 13 × 27 করি। 27, 13, তাহলে 7×3 = 21, 6, 8, আর এদিকে হচ্ছে তোমার 27, 1, 8, এদিকে হচ্ছে তোমার 351, আর এদিকে হচ্ছে 21 আর 19, 9, 18, হচ্ছে 21, 9, 9, 399। তার মানে এইটাই বড়। ঠিক আছে, সবগুলোকে আমার চেক করার দরকার হয় না, তুমি দেখেই বুঝতে পারবে। আমি যে লজিকটা বললাম সেটা সবাই ক্লিয়ার কিনা একটু বল। এটা দেখো হাফের থেকে অনেকটা বড়, মানে যদি এই আমি যেটা বলতে চাইছি, 13 জায়গায় যদি 10.5 থাকতো, 22, 21, তাহলে তো হাফ হতো। তার থেকে দেখো 13টা অনেকটাই বড়। তার মানে এইটার থেকে বড়, তাই এটাকে নিলাম না। আর এটাকে দেখো, এটা সব থেকে ছোট দেখেই বোঝা যাচ্ছে, 18-র মধ্যে 5, মানে 1/3-এর থেকেও ছোট এটা। তার মানে এটা তো প্রথমেই বাদ। এই দুটোকে আমি কনফিউজ হচ্ছি, তাহলে এই দুটোকে জাস্ট চেক করে দেখবো, হয়ে গেল আমার অ্যান্সার। এটা কিন্তু সব থেকে বেস্ট মেথড, বাই অবজারভেশন একটু করতে হবে। আর যদি এটা না করতে পারো, সবগুলোকে ফ্র্যাকশনে করে করে দেখতে হবে। ঠিক আছে, ডেসিমেলে করে করে দেখতে হবে যে কত আসছে, যেটা অনেক টাইম কনজিউম। দেখো ক্লিয়ার কিনা বলো সবাই। প্রিয়া বোঝা গেছে? ওকে, তাহলে সবারই ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 15% of A is to 25% of B as to 8:11, then A is to B কত? তাহলে 15% অফ এ, তাহলে 15A বাই 25B ইকুয়াল টু 8/11। কারণ পার্সেন্টেজ পার্সেন্টেজ উপর নিচে কেটে যাবে, তাই বসানোর দরকারই নেই। ঠিক আছে, তাহলে এ 5 দিয়ে কাটলে 3/5, তাহলে A/B মানে কত, 5×8 = 40/33। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, কারণ কি দুটোরই নিচে 100 থাকবে। এটা আমি পার্সেন্টেজে শিখিয়েছি। ওকে, চলো নেক্সট। এটা তোমরা নিজেরা করে ফেলো, দেখি, বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক।
বলেছে which fraction bears the same ratio to 1/27 as 3/11 dash to 5/9, মানে x is to 1/27 equal to 3/11 is to 5/9, ব্যাস এটাই করতে বলেছে। তাহলে x 27x equal to 3/11 by 5/9, তাহলে উপর নিচে চেঞ্জ করলে কি হচ্ছে, তোমার 3 × 9/5 × 11, তাহলে এদিকে 27 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 1/55, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট কি বলেছে 13 বলেছে 3a² - 8b² is to a² + 4b² equal to 2:1, দেন a is to b। ঠিক আছে, তাহলে 3a² - 8b² by a² + 4b² equal to 2:1, মানে 2/1। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি পাবো, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন। 3a² - 8b² equal to 2a² + 8b², তাহলে এইটাকে এদিকে নিয়ে গেলে a² equal to 16b²। ঠিক আছে, তাহলে a²/b² মানে হচ্ছে 16/1, তাহলে a/b মানে হচ্ছে 4/1, তাহলে হচ্ছে 4:1, অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। ঠিক আছে, এটা তোমরা একটু ট্রাই করো। 7:3, বাহ খুব ভালো। দেখো, এটাকে কোনাকুনি গুণ করার থেকে যদি আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা বাংলায় বললে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করি, তাহলে বেশি সুবিধা হবে। দেখো, a³ + b³ বাই আছে a³ - b³, তার আগে আমি একটু বলি যোগ ভাগ জিনিসটা। 185/158, এটা আমার দেওয়া আছে। যোগ ভাগ কিছুই না, যদি a/b ইকুয়াল টু c/d হয়, তাহলে আমি বলতে পারি a + b/a - b ইকুয়াল টু c + d/c - d, এটাকে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বা যোগ ভাগ। ঠিক আছে, তো এটা যদি এখানে ব্যবহার করি তাহলে কি আসবে, দেখো a³ + b³ + a³ - b³ বাই a³ + b³ - a³ + b³ equal to 185 + 158 by 185 - 158। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, ইমপ্লাই, দেখো এখানে b³ কেটে গেল, a³ কেটে গেল, তাহলে 2a³ / 2b³, মানে a³/b³ 2 কেটে যাবে, ইকুয়াল টু এদিকে হচ্ছে 3, 8 আর 13, আর এদিকে 15 × 16, তার মানে হচ্ছে তোমার কত, 1632 × 34, তাই তো, আর এটা হচ্ছে তোমার 27, তার মানে দেখো 343 মানে হচ্ছে 7³ আর 27 মানে 3³ তার মানে a/b দাঁড়াচ্ছে 7:3। ঠিক আছে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, কোনাকুনি গুণ করলে সেই আবার এদিক ওদিক চেঞ্জ করে সেই একই ব্যাপারই হবে। ঠিক আছে প্রত্যেকের, চলো নেক্সট। বলেছে a/b/c বলেছে 2:4:6, দেন a/b b/c c/a, তাহলে a এর ভ্যালু 2, b এর ভ্যালু হচ্ছে 4 আর c এর ভ্যালু 6, তাহলে a/b
মানে হচ্ছে 2/4 ইস টু B/C, 4/6 ইস টু C/A, 6 বাই হচ্ছে যে 2। এটা এবার আমি কি বলেছিলাম, রেশিওকে কখনো আমাদের কি আকারে লেখা যায় না, মানে এরকম ফ্র্যাকশন আকারে রাখা যায় না, এটাকে ইন্টিজার করতে হয়। তাহলে ইন্টিজার করতে গেলে কি করতে হবে, 4, 6 আর 2, ঠিক আছে, এদের এলসিএম হচ্ছে কত, 12। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 দিয়ে 6, 4, 3, 6, 2, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কত, 6:8:36, তাই তো, কাটাকুটি করলে 3:4:18, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে সবাই, ওকে, চলো নেক্সট। বলেছে দ্য রেশিও অফ এ স্যালারি টু বি স্যালারি ইজ 4:5 and the ratio of B salary to C salary is 3:4, then the find the ratio of A salary to C salary। এটা একটা ভালো অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। একটা জিনিস দেখো, যদি ধরো এরকম থাকে, A/B হচ্ছে বলে দিয়েছে তোমার 4:5, ঠিক আছে, আর B/C বলে দিয়েছে 3:4, তাহলে A/B/C বের করবো। যদিও এখানে A/C বের করতে দিয়েছে, ওটা আমি পরে করছি, আগে আগে আমি দেখাচ্ছি A/B/C, ঠিক আছে। তাহলে কি করবে, প্রথমে এইটাকে 4:5টাকে 4/5 লেখো, আর 3:4টাকে লেখো 3/4, ঠিক আছে। এবার দেখে এ মানে হচ্ছে দুটো উপরে উপরে গুণ, এইরকম, ঠিক আছে, জেড জেড একটা হবে, দেখো 4 × 3 12। বি মানে হচ্ছে এই যে উপরে নিচে কোনাকুনি, জেড লিখতে হবে আমাকে, 3 × 5 15 সি মানে হচ্ছে 5 × 4 20, তাহলে এইটাই হয়ে যাচ্ছে A/B/C। যদিও এখানে আমাকে বের করতে বলেছে A/C, ঠিক আছে, তাহলে হচ্ছে 12:20, মানে কাটাকুটি করলে কত হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 3:5, ঠিক আছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার। A/C বের করলে বলাটা সুবিধা, তার কারণ প্রথম দুটোকে গুণ করবে, এ মানে হচ্ছে এইটার এটার গুণফল প্রথম দুটোর, 4 × 3, আর তোমার সি মানে হচ্ছে 5 × 4, ঠিক আছে, তাহলে 3:5টাই অ্যান্সার, ঠিক আছে, এটা আরো শর্ট মেথড। A/C বললে ডিরেক্ট করা যায়, প্রথম দুটোর গুণফল ইস টু শেষ দুটোর গুণফল, ঠিক আছে। চলো নেক্সট। বলেছে, আচ্ছা এইটা তোমরা নিজেরা করো। হ্যাঁ, হ্যাঁ সবাই পেরেছো আশা করি। 4/3 আর 5/2, তাহলে 20:15:6, এই যে 4 × 5 = 20:15:6, আমাদের বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলেছে A/B as to 3:8, ঠিক আছে, B/C as to 6:13, কিছুই না, তাহলে A/B মানেই হচ্ছে 3:8, ঠিক আছে, তাহলে 3/8, আর B/C মানে হচ্ছে 6/13, তাহলে A/B/C, তাহলে কত, প্রথমে হচ্ছে তোমার 3 × 6 = 18 ইস্টু কত হচ্ছে 6 × 8 = 48 ইস্টু 13 × 8 হচ্ছে কত 104, ঠিক আছে। এবারে এটা হচ্ছে তোমার কাটাকুটি চলে যাবে, ঠিক আছে। হুম, তাহলে হচ্ছে তোমার কত দিয়ে কাটবো এখানে, 2 দিয়ে কাটলেই চলে আসছে 9:24, দেখো ঠিক আছে, ক্লিয়ার।
চলো নেক্সট, সেটা তোমরা বলো। হ্যাঁ, এ হবে প্রথম। এ ইস টু সি বলেছে, খুব সুবিধা। 3 × 5 = 15 ইস টু 4 × 7 = 28। কিচ্ছু করার দরকার নেই, দেখেই অ্যান্সার করতে পারো। ঠিক আছে, চল নেক্সট। 20 বলেছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মার্বেলস দ্যাট পুলক অ্যান্ড মিনাজা হ্যাড 5:9, while the ratio of marble জয়রাম অ্যান্ড মিনাজা বলছে 7:18। হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ, এইটা তোমরা করো দেখি। দুজন দু রকম অ্যান্সার করবে। আচ্ছা, চলো দেখা যাক। দেখো এখানে একটা জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে, P:M বলেছে 5:9, আর এখানে কিন্তু J:M বলা আছে 7:18। এমটাকে কিন্তু মাঝে রাখতে হবে, যেটা কমন টার্ম সেটাকে কিন্তু মাঝে রাখতে হবে। ঠিক আছে, আর না হলে যদি একটু অন্যভাবেও করা যায়, এটাকে এটাকে যদি আমি যেরকম শেখালাম সেরকম যদি করতে চাই করতে পারো। আর আরেকভাবে আমি করে দিচ্ছি, এমটাকে যদি ইকুয়াল করো দুটোকে, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করলে এমটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দেখো 15:18, সরি 10:18। এইটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা আর এইটা সেম হয়ে গেল। তাহলে পিটা হচ্ছে 10 আর যেটা হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 10:7 হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা বেটার, তাই না? এভাবে ভাবতে পারো। আর জেড এর মতো করে যদি তোমরা কেউ করো, তাহলে তোমাদের কি করতে হবে, ওই সাজিয়ে নিতে হবে কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার সবারই? চলো নেক্সট। 21 বলেছে দ্য রেশিও অফ নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই ইজ, এক্স ইস টু ওয়াই বলেছে 4:5। ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ 20% মোর দেন জেড, দেন হাউ মাচ উইল দ্য ভ্যালু অফ ওয়াই বি গ্রেটার দেন জেড। ঠিক আছে, তাহলে এক্স ইস টু ওয়াই বলে দিয়েছে 4:5। আচ্ছা, আর কি বলেছে, বলেছে এক্সটা 20% মোর দেন জেড। ওকে, তাহলে 20% মানে কি 1/5, তাই তো? তাহলে এক্স ইস টু জেড মানে কত, জেড যদি 5 হয় তাহলে এক্স কত, এক্স হচ্ছে 6, কারণ এক্সটা 20% জেড এর থেকে বেশি। ঠিক আছে, এবারে আমি কি করব, এক্স গুলোকে সমান করে দিতে পারি। তাহলে এটাকে সমান করতে গেলে কি করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 12:15, আর এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 12:10। তার মানে এক্সটা হচ্ছে 12, ওয়াইটা 15 আর জেডটা 10। ঠিক আছে, এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে হাউ মাচ উইল দ্য ভ্যালু অফ ওয়াই বি গ্রেটার দেন জেড। তাহলে ওয়াইটা জেডের থেকে কত বড়, 5 বড় জেডের থেকে। তাহলে 5/10 ইন্টু 100%, মানে 50%। ঠিক আছে, দেখো ক্লিয়ার সবাই? ওকে, এখানে এই এক্স গুলোকে সমান করতে হবে, এইভাবেও করতে পারো, রেশিও গুলোকে অ্যাডজাস্ট, কিংবা জেড আকারে করেছি ওইভাবেও করতে পারো। দুটো থাকলে কোনো সমস্যা নেই, সমস্যা হয় তিনটের বেশি রেশিও দেওয়া থাকলে। ঠিক আছে, তখন আর অ্যাডজাস্ট করাটা একটু মুশকিল হয়ে যায়। দেখো কি বলেছে,
a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সমান সমান 6:7:8, অ্যান্ড a প্লাস বি প্লাস সি হচ্ছে 14, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? তাহলে সি এর ভ্যালুটা কত? ওকে, তাহলে আমি দেখব যে এখান থেকে রেশিও অনুযায়ী আমি কি পাচ্ছি, a 2 ইন্টু a প্লাস বি প্লাস সিটা কত? এইগুলো তো দুটো করে আছে, এ এখানে একটা আছে এখানে একটা আছে, এই সবগুলোকে অ্যাড করে দিই, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে তোমার 6 আর এদিকে হচ্ছে তোমার 7 13 আর 8 মানে 21, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে তোমার 10.5। ওকে, আচ্ছা, এইবারে তোমার তাহলে এখান থেকে আমি সি কত পাবো? দেখবে এ প্লাস বি হচ্ছে 6, তাই তো? এ প্লাস বি মানে 6, তাহলে সি এটা যদি মাইনাস করে দিই তাহলে সি কত পাবো? 4.5, তাই তো? বিয়োগ করলে 4.5 আসে। এবার দেখো 10.5 ইউনিট মানেই হচ্ছে 14, 10.5 ইউনিট মানেই হচ্ছে 14। দেখো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে 14 এটা কিন্তু অ্যাকচুয়াল নাম্বার, আর এই যে 6, 7, 8 এগুলো কিন্তু ইউনিটে, এগুলো কিন্তু রেশিওতে ছিল। তাই তোমাদের মনে কনফিউশন আসতে পারে যে এ প্লাস বি প্লাস সি একবার 10.5 বেরোচ্ছে আবার এখানে 14 দেওয়া আছে, ব্যাপারটা কি? সেরকম নয়, এটা কিন্তু ইউনিটে, কারণ রেশিও মানে কিন্তু এগুলো এক্সাক্ট ভ্যালু নয়, এগুলো কাটাকুটি করার পরে ভ্যালু, তাই এগুলো হচ্ছে ইউনিটে, ঠিক আছে? তাহলে 10.5 ইউনিট মানে হচ্ছে 14, তাহলে সি এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 4.5 ইউনিট মানে কত? তাহলে 14/10.5 ইন্টু 4.5, ঠিক আছে? তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, এদিকে হচ্ছে কত, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 9 21, হ্যাঁ 3 7 6, ঠিক আছে? দেখো বোঝাতে পারলাম সবাইকে? চল নেক্সট অঙ্কে যাই তাহলে। বলেছে x plus y is to x minus y 4:1, y plus z is to y minus z হচ্ছে 5:1, দেন ফাইন্ড x is to z। ওকে, তাহলে কিছুই না, x plus y is to x minus y, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে? x by y মানে কত পাবো? 4 plus 1 by 4 minus 1, তার মানে হচ্ছে 5/3, আর y by z মানে হবে কত বলো তো? 5 plus 1 by 5 minus 1, তাহলে 6/4 মানে 3/2, ঠিক আছে? তার মানে x5 y3 আর z2 রেশিওটা অ্যাডজাস্ট হয়েই আছে, তাহলে x is to z মানে কত? x is to z মানে 5:2, অপশন এ। দেখো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে তাড়াতাড়ি হবে ক্যালকুলেশনটা, কোনাকুনি গুণ করতে গেলে দেখো সময় লাগবে। কারণ এটা তো আর পরীক্ষার হলে করবে না বারবার, এক্স প্লাস ওয়াই আগে যেমন করে দিলাম প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, ওই ভ্যালুটা এক্স বাই ওয়াই আসবে, ঠিক আছে? দেখো সবাই বুঝতে পারলে তো? আমি স্টেপ জাম্প করলাম একটু। ওকে ওকে ওকে, ঠিক আছে। নেক্সট বলেছে দ্য রেশিও অফ এ টু বি হচ্ছে x:12 অ্যান্ড দ্য রেশিও অফ বি টু সি হচ্ছে 4:y। if the ratio of a to c হচ্ছে 5:3, then x is to y কত? ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a is to b is to c কত হবে, বা a is to c কত হবে? ডিরেক্ট একবারে x into 4 বাই প্রথমটা গুণ 12 into y, এটা মানেই হচ্ছে 5/3, তাই না? তাহলে 4 দিয়ে কাটলে 3 3 কেটে গেল, তাহলে x বাই y মানে হচ্ছে 5:1, অপশন বি, ঠিক আছে? চল নেক্সট। বেশি স্পিড হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে তো স্পিডটা? ওকে ওকে ওকে, হ্যাঁ আমি দিয়ে দেবো, এখন লেখার দরকার নেই, আমি ইয়েটা দিয়ে দেবো, দাঁড়াও পার্সেন্টেজটা। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, আমি পার্সেন্টেজের ইয়েটা দিয়ে দেবো, তারপরে রেশিওটা শেষ হলে রেশিওটাও দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, বলেছে এ ইস টু বি হচ্ছে সি ইস টু ডি ইস টু ই ইস টু এফ ইকুয়াল টু জি ইস টু এইচ ইকুয়াল টু 1:3, দেন দ্য ফাইন্ড আউট এটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি প্রপার্টি বলি, যদি এরকম হয় আর কি, একটা এক্সাম্পল নিয়ে দেখো। ধরো 1/2 ইকুয়াল টু ধরো 2/4 আছে, ঠিক আছে, দুটোই সমান, 2/4 কে কাটাকুটি করলে 1/2 আসে। এইবারে আমি বলতে পারি এটা সমান সমানই হবে 1+2/2+4, দেখো 3/6 মানে 1/2, তাই না? আবার যদি মাইনাস করি তাহলেও তাই হবে, যদি এরকম করি 1-2/2-4, এটা মানেও দেখো 1/2 আসবে, দেখো -1/-2, মাইনাস গুলো কেটে যাবে। তার মানে উপরে উপরে যদি যোগ করি আর নিচে নিচে যদি যোগ করি, উপরে যা করবো নিচেও তাই করতে হবে, তাহলে রেশিওটা কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এ ইস টু বি মানে এ বাই বি, সি ইস টু ডি মানে সি বাই ডি, ই ইস টু এফ মানে ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ, এইটা মানেই হচ্ছে 1/3। এইবারে দেখো পি এ কিউ সি, এখানে পি আছে তাহলে উপর নিচে দেখো পি গুণ করেছি, তাহলে পি এ আর এদিকে পি বি, কিউ সি উপর নিচে কিউ দিয়ে গুণ করে দিলাম, করতেই পারি কারণ কিউ কিউ কেটে যায়। এবারে উপর নিচে আর দিয়ে গুণ করলাম এটার সাথে, আর এটার সাথে এস দিয়ে গুণ করলাম। এইবারে এই উপরের সবগুলোকে যোগ করলে কি আসবে, দেখো এইটা আসবে, আর নিচের সবগুলোকে যোগ করলে দেখো এইটা আসবে, তাহলে এই রেশিওটাও আনচেঞ্জ থাকবে, অপশন বিটাই রাইট হবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে এ ইস টু বি 1.2:2, বি ইস টু সি 1.5:2, and সি ইস টু ডি 2:3, দেন বি ইস টু ডি ইকুয়াল টু। আচ্ছা, এইটা যদি চারটে থাকে তাহলে আমরা কি করব, এ ইস টু বিটাকে এরকম লিখবে 1.2/2, বি ইস টু সিটাকে লিখবে 1.5/2, আর সি ইস টু ডিটাকে লিখবে 2/3, লিখলে এবারে এখানে লিখে আমি একবারে এ ইস টু বি ইস টু সি ইস টু ডিটাকে বের করে দিচ্ছি। এবারে এ মানে হচ্ছে সব উপরের গুলোর গুণ, তাহলে 1.2 ইন্টু 1.5 ইন্টু 2, সব উপরে গুলো। বি মানে হচ্ছে এক ঘর নিচে নামবে, এই 2 থেকে উঠবে, 2 ইন্টু 1.5 ইন্টু 2, ঠিক আছে, একটু নিচে নামবে, 2 ইন্টু 1.5 ইন্টু 2 ইস টু। সি মানে দুটো নিচে নামবে, 2 ইন্টু 2 ইন্টু 2, আর ডি মানে হবে সবগুলোই নিচের গুলো, 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে, সরি ডি লিখলাম কেন, 3। দেখো ক্লিয়ার প্রত্যেকের? উপর থেকে নিচে নেমে নেমে আসবে, এ মানে কি সব উপরের গুলোর গুণ, বি মানে এক ঘর নিচে নামবে আর বাকি দুটো উপরে, সি মানে দুটো নিচে তারপর একটা উপরে, আর ডি মানে সবগুলোই নিচে, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন, কোশ্চেনে জানতে চেয়েছে বি ইস টু ডি, তাহলে এইটা হচ্ছে বি আর এইটা হচ্ছে ডি, তাহলে এই যে 2 কাটলাম, এখানে 2 কাটলাম, 1.5:3, 1.5:3 মানে 1:2, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। বলেছে এ ইজ 7.5% অফ বি, বি ইজ 1.50% অফ সি, and D is 5% of C, then find A is to D। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, A বাই B মানে কত, 7.5% অফ B, তাহলে A বাই B মানে কত, 7.5/100, তাই না? তাহলে B বাই C বলেছে 1.5% অফ C, তাহলে 1.5/100, আর C হচ্ছে C and D is 5% অফ C, ঠিক আছে। ডিটা হচ্ছে, এটা উল্টো বলেছে কিন্তু, ডিটা হচ্ছে 5% অফ সি, ওকে। তাহলে ডি বাই সি মানে হচ্ছে তোমার 5/100, তাহলে এটাকে ঘুরিয়ে লিখে নিই, তাহলে সি বাই ডি মানে কত, 100/5, ঠিক আছে তো, ওকে। এবারে জানতে চেয়েছে এ ইস টু ডি, এ মানে সব উপরের গুলোর গুণ,
আর ডি মানে হচ্ছে সব নিচের গুলোর গুণ। তাহলে 7.5 ইন্টু 1.5 ইন্টু 100 ইস টু 100 ইন্টু 100 ইন্টু 5। একটা 100 তো কেটে গেল, ঠিক আছে। এদিকে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার কত, 1.5, ঠিক আছে। আর এটা হচ্ছে তাহলে, আর এদিকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি তুলি, এখানে আর একটা 100 চলে আসবে, তাই তো। তাহলে এদিকে তোমার 25 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 4, আর এটা 5 দিয়ে কাটলে 3 আর 3, তাহলে 9:400, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা বলো সবাই। এই অঙ্কটা একটু অন্যরকম ছিল। দেখো সমীরণ বোঝা যাচ্ছে তো? দেবাশিস, প্রিয়া, ওকে, চল, ওকে, ঠিক আছে। নেক্সট বলেছে a certain amount was divided into two parts in the ratio 6:5. If the first part is 126, then what will be the total amount in rupees? তাহলে কিছুই না, 6:5 মানে এটা বলেছে রেশিওটা, ফার্স্ট পার্ট মানে 6 ইউনিট মানে হচ্ছে কত, 126। তাহলে টোটালটা কত? তাহলে 6 ইউনিট মানে হচ্ছে 126, তাহলে 1 ইউনিট মানে কত, 21। আর টোটালটা কত, টোটাল মানে হচ্ছে 6 + 5 11, তাহলে 11 ইউনিট মানে 231, ঠিক আছে। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। চল নেক্সট বলেছে দেয়ার আর টোটাল 200 স্টুডেন্ট ইন এ স্কুল অফ হুইচ 2/5 আর বয়েজ, ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল। এটা একদম বাচ্চাদের কোশ্চেন। তাহলে 2/5 অংশ যদি ছেলে হয়, 3/5 অংশ মেয়ে, ঠিক আছে। তাহলে 200 ইন্টু 3/5, তার মানে 120 জন হচ্ছে মেয়ে, ঠিক আছে। ওকে, এটা আবার সিবিডি 2 তে এসছে 2017 সালে। নেক্সট বলেছে দেয়ার আর টোটাল 200 স্টুডেন্ট ইন এ স্কুল, 1/5 আর বয়েজ, ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল। তাহলে 4/5, ঠিক আছে। তার মানে কত, অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, 200 ইন্টু 4/5, ঠিক আছে। এগুলো করতে লাগে না, এমনিই হয়ে যাবে আর কি। চলো নেক্সট বলেছে 31, 64 স্টুডেন্টস of class 10 took part in a mathematics quiz. If the number of girls was 16 more than the number of boys, then find the ratio of number of boys to the total number of students who take part in the quiz, ঠিক আছে। তাহলে এবারে বয়েজ এর সঙ্গে তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো বয় প্লাস গার্লটা হচ্ছে কত, 64, আর বলেছে দ্য নাম্বার অফ গার্ল হচ্ছে 16 মোর দ্যান দ্য নাম্বার অফ বয়, তাহলে গার্ল মাইনাস বয়টা হচ্ছে 16। ওকে, এবারে এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে 2 গার্ল ইকুয়াল টু হচ্ছে 80, বয় আর বয়টা কেটে যাবে, মাইনাস বি আর প্লাস বিটা কেটে যাবে। তাহলে গার্ল হচ্ছে কতজন আছে, গার্ল হচ্ছে 40 জন, আর বয় আছে কতজন, বয় হচ্ছে তাহলে তোমার 24 জন, ঠিক আছে। এবার জানতে চেয়েছে দে টোটাল নাম্বার অফ বয় আর তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে 24 টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, 64, তাই তো। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 6 বা 8 দিয়ে একবারে কেটে দিই, তাহলে 3:8, 3:8। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার।
একদম বেসিক অ্যারিথমেটিক তুলেছে, ঠিক আছে। রেলের অনেক কোশ্চেনই কিন্তু বেশ সহজ থাকে, এসএসসি সিজিএল এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু খুব মানে ভালো সুযোগ একটা রেলটা, ঠিক আছে। শুধু সিজিএল এর থেকে রিজনিং এর পার্টটা একটু একটু টাফ হয় আর কি। আগের বারে সিবিটি টু এ দেখবে বেশ কিছু পাজেল মানে দিয়েছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট কঠিন ছিল আর কি, তো ওইগুলো একটু ভালো করে করতে হবে। নেক্সট দেখো 32 কি বলেছে, the ratio of two digit number to the sum of its digit হচ্ছে 7:1. If the digit in the 10th place is one more than digit in one place, then the number is, ঠিক আছে। তাহলে 10th প্লেসের ডিজিটটা 1 প্লেসের ডিজিটের সঙ্গে কি হচ্ছে এক বেশি। ওকে, তাহলে দেখো এটা অপশন টেস্ট করেই করে দেওয়া যাবে, ঠিক আছে। দেখো বলেছে যে দ্য রেশিও অফ টু ডিজিট নাম্বার, দ্য সাম অফ ডিজিট হচ্ছে যে আর সাম বলছে দ্য রেশিও অফ টু ডিজিট নাম্বার অ্যান্ড এই সাম অফ ডিজিট 7:1 আসছে, এইটা দেখে আমি করে দিতে পারি, ঠিক আছে। তাহলে রেশিও অফ টু ডিজিট নাম্বার আর এর সঙ্গে সাম অফ ডিজিট, তাহলে এটা আসছে না। দেখো 65:11 হচ্ছে না 7:1, তাহলে এটা 43 আসছে না, এইটাই হবে অ্যান্সার। দেখো 21, কারণ 21:2+1, এটা মানেই দেখো 21:3 মানেই 7:1। তাই অঙ্কটা করার থেকে এটা অপশন টেস্ট করাটা বেটার, ঠিক আছে। আর অঙ্কটা যদি করতে হয় তাহলে কি করতে হয় একটু বলি। যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে বীজগণিতে এইভাবে লেখে 10x+y, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে লেখে, তার কারণ যদি আমি বীজগণিতের সংখ্যাকে এক্স ওয়াই বলে লিখতে চাই দুই অঙ্কের সংখ্যাকে, এটা কিন্তু এইভাবে লেখা যাবে না, তার কারণ এক্স ওয়াই মানে বোঝায় এক্স ইন্টু ওয়াই। তাই আমি দুই অঙ্কের সংখ্যাকে যদি বীজগণিতে বোঝাতে হয় তাহলে সেটা জেনারেল ফর্মটা হচ্ছে 10x+y। কেন, ধরো আমি একটা সংখ্যা বলছি 67, ধরো এটাকে আমি লিখতে পারি 6×10+7। দেখো 60+7 মানে হচ্ছে 67, তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এইটা ইস টু সংখ্যা দুটো সাম অফ ডিজিট, মানে এই 6+7 এই দুটো যোগফল, তাহলে সেটা কত x+y। এইটা মানে হচ্ছে তোমার 7:1 মানে 7/1। তাহলে এখানে ক্যালকুলেট করবে। আরেকটা ডেটা দিয়েছে কি, যে 10 ডিজিটটা তোমার 1 প্লেসের থেকে 1 বেশি, তাহলে x-y=1 দিয়ে এই দুটোকে সলভ করবে, তাহলে অ্যান্সারটা বেরোবে। কিন্তু আমরা এইভাবে করলে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এটা কি করব, অপশন টেস্ট করব, ঠিক আছে। দেখো সবাই ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার সবারই এই অঙ্কটা? ঠিক আছে প্রিয়া? আচ্ছা, আর কে কে আছে যারা বাকিরা আছো, নাম আমার মনে পড়ছে না, একটু রেসপন্স করো। সবাই ঠিক আছে তো? আচ্ছা, চলো নেক্সট 33 বলেছে দ্য রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার বোর্ড 7:5 is the if the breadth of board is 20.5 সেন্টিমিটার দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বোর্ড। কিছুই না, 7:5, তাহলে 5 ইউনিটটা বলেছে কত 20.5, তাহলে 7 ইউনিট মানে কত, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে কত এটা তোমার, তাহলে 20.5/5 × 7, তাহলে 5 মানে হচ্ছে 4, আর এদিকে 4.1, 7, 28.7, অপশন সি, ঠিক আছে। নেক্সট, if a cartoon containing a dozen mirror is dropped, which of the following cannot the ratio of the broken mirror to unbroken mirror, ঠিক আছে। তার মানে হচ্ছে যে যেটা 1 ডজন হচ্ছে যে ভেঙে গেছে, ঠিক আছে। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি রেশিও অফ ব্রোকেন মিরার, যেটা ভেঙে গেছে আর যেটা ভাঙেনি, তাহলে কোনটা হতে পারে না তাদের রেশিওটা, ঠিক আছে। এইটা বলো তো দেখি, কমন সেন্সের কোশ্চেন।
কেউ পারবে? দেখো বলে দিই। হ্যাঁ, 3:2 হবে। বাহ, খুব ভালো। দেখো, 1 ডজন তোমার মিরর ছিল, আয়না ছিল, তার মানে কতগুলো? 12টা। 1 ডজন মানে তো 12টা। তার মানে এবারে যেটা ভেঙে গেছে আর যেটা ভাঙেনি তাদের রেশিওটা বলেছে কোনটা হবে না। ঠিক আছে? দেখো, 2:1টা হতে পারে, কারণ 2+1 3। তিন, তিনের মাল্টিপল হয় 12। দেখো, 3+1 4, এদের মাল্টিপল হয় 12, মানে টোটালটা এইটা মাল্টিপল। কিন্তু দেখো, 3+2 5 ইউনিট, 5 ইউনিটের মাল্টিপল 12 নয়। ঠিক আছে? মানে 5 ইউনিট মানে 12 যদি হয় আমি বলি, তাহলে কতগুলো তোমার ভাঙছে? সেটা তো ফ্র্যাকশনে চলে আসছে, সেটা হতে পারে না। আর দেখো, 7+5ও 12, তাহলে এটারও মাল্টিপল হচ্ছে 12। তার মানে এইটাই অপশনটা হবে, এটা হতে পারে না সংখ্যাটা। কারণ যদি আমি জানতে চাই যে ধরো ব্রোকেন, তাহলে ব্রোকেনটা 12 ইন্টু কত, 3/5, তো এখানে ফ্র্যাকশনে আসছে। তো মিররের নাম্বার তো আর ফ্র্যাকশন হতে পারে না। তাই অপশন সিটাই রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? বাকিগুলো দেখো 12টা দিয়ে ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে, one of 27 nurses in a nursing home has resigned. If the staff ratio is 1:6 in proportion to the patient, then how many maximum patient can be admitted? তাহলে ম্যাক্সিমাম কতজন হচ্ছে যে অ্যাডমিট হবে, হতে পারে। ঠিক আছে? বলো। 156 বলছো? হ্যাঁ, সহজই ছিল। দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য 27 নার্সেস ইন দ্য নার্সিং হোম হ্যাভ রিজাইন। তার মানে 27 জন থেকে একজন রিজাইন করে দিচ্ছে, তাহলে কজন নার্স হচ্ছে? 26 জন এখন নার্স আছে। আর বলেছে, ইফ দ্য স্টাফ রেশিও ইজ 1:6 ইন প্রপোর্শন টু দ্য পেশেন্ট, তাহলে যদি একজন নার্স তোমার 6 জন পেশেন্টকে দেখতে পারে, তাহলে 26 জন নার্স কতজন পেশেন্টকে দেখতে পারবে? 6 ইন্টু 26। ঠিক আছে? তাহলে 36, 6×12, 156। ঠিক আছে? দেখো, ক্লিয়ার সবারই? আচ্ছা, আজকে এই অবধি থাক। এবারে বলো যে যতটা করালাম তার মধ্যে কাউরির কিছু ডাউট টাউট আছে কিনা। সবাই ঠিক আছে তো? দেবাশিস? আচ্ছা, ঠিক আছে। চলো আবার তাহলে নেক্সট দিন বাকিগুলো করাবো, এগুলো তোমরা দেখো। আর আমি পার্সেন্টেজের কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই শেষ করলাম তাহলে।